तो पार्टी का फैसला है, पार्टी ने डिसीजन लिया है कि हम लोग एंटी पार्टी एक्टिविटीज किए हैं। এই দুটো শাসক দলের পরাজয়ের সাক্ষী থাকার পর আরও একটা বিষয়ের রেকর্ড উনি গড়লেন, সেটা হচ্ছে দুটি দল থেকেই উনি বহিষ্কৃত হলেন। কোনো তৃণমূলের জন্য কোনো সহানুভূতি দেখানোর কোনো সময় কারণ নেই। তৃণমূল কথা বলতে পারছে না, কারণ তারা জানে তাদের প্রাণ ভোমরাটা এই মুহূর্তে বিজেপির হাতে আছে। এই মুহূর্তে কেন অনেকদিন ধরেই আছে। বহিষ্কৃত হয়ে তৃণমূলে গিয়েছিলেন, এবার দল বিরোধী কাজ করার অভিযোগে তৃণমূলও সাসপেন্ড করলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বাম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায়। কথা বলবো এবার তৃণমূলও বহিষ্কার করলো এই সইজাল কাণ্ডে। না, দেখুন, প্রথমত যে ওনাকে একটা অভিনন্দন, যে জীবনে দুটি শাসক দলের পরাজয় দেখা, সেই শাসক দলের মধ্যে থেকে উনি সেই গৌরবান্বিত ছিলেন। 2011 সালে যখন বামফ্রন্ট সরকার এখান থেকে চলে যায়, উনি তখন বামফ্রন্টের সিপিআইএমের নেতৃত্ব ছিলেন। পরবর্তী সময়ে তাকে নির্দিষ্ট কারণে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনারা জানেন কারণগুলো কি ছিল, যে কমিউনিস্ট পার্টিতে যদি কেউ পার্টি বিরোধী কার্যকলাপ করেন তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, পার্টি থেকে বহিষ্কার করা হয়। আর এবার উনি এই দুটো শাসক দলের পরাজয়ের সাক্ষী থাকার পর আরও একটা বিষয়ের রেকর্ড উনি গড়লেন, সেটা হচ্ছে দুটি দল থেকেই উনি বহিষ্কৃত হলেন। মানে এটা একটা নজির ভারতে। নীতি নৈতিকতা ছাড়া যদি কেউ রাজনীতি করেন এবং রাজনীতিতে যদি ক্যারিয়ারিস্টিক চিন্তাভাবনা যদি সবটাকে গ্রাস করে নেয়, তাহলে যা হওয়ার তাই হয়েছে। ক্ষমতা সর্বস্ব রাজনীতি চলতে পারে না। আমি যা বলছি, আমি তা যদি বিশ্বাস না করি, আমি যদি সেটা না করি, তাহলে সেইটা মতাদর্শের রাজনীতি হয় না। যার কথা বললেন তার ক্ষেত্রে সেটার ক্রাইসিস চূড়ান্তভাবে আগেও দেখেছি। এখন কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিশ্বাসঘাতক, বলছেন যে সিপিএমকে ধন্যবাদ জানাচ্ছেন, বলছেন যে বলছে এই একটা ব্যাপারে অন্তত আমি ওদের সেটা উনি তো এতদিন ধরে এই বিষয়গুলি তো নজরে আনেননি। উনি তো ওনার দল ভরিয়েছিলেন, বিভিন্ন দল থেকে লোক নিয়ে গেলে যা হয় তাই হয়েছে। উনি যখন দল করেছেন সেই দলে যোগদান করিয়েছিলেন বিভিন্ন দল থেকে লোক নিয়ে গিয়ে। এবং আজকে যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, তিনি এই কাজের গুরুদেব ছিলেন। 2013-14 ওই সময় পঞ্চায়েত ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তিনি এবং প্রয়াত হয়েছেন মুকুল রায়, এরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কংগ্রেসের কর্মীদেরকে, সিপিআইএমের কর্মীদেরকে, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরকে তারা দল ভাঙানোর কাজটা করে গেছেন। এবং পশ্চিমবঙ্গে এটা আমরা দেখেছি যে এই দল ভাঙানোর রাজনীতি বিরাট জায়গা দখল করে নিয়েছিল একটা সময়। 2021-এর ভোটটা একটু মনে করবেন, যে ভোটে মুকুল রায় জিতেছিলেন ভারতীয় জনতা পার্টির টিকিটে, এবং নির্বাচন হয়ে যাওয়ার পর ফল প্রকাশের 1 মাসের মাথায় মুকুল রায়কে দেখেছিলাম আমরা তৃণমূল ভবনে, তিনি সাংবাদিক সম্মেলন করছেন মমতা ব্যানার্জির সঙ্গে। কলকাতা হাইকোর্ট পরবর্তী সময়ে রায় দিয়েছিলেন এবং সেই মামলাগুলি করার ক্ষেত্রেও বর্তমান মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ভূমিকা ছিল, এবং সেটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করার আমার সুযোগও হয়েছিল সেই সমস্ত মামলাগুলি। এবং কলকাতা হাইকোর্টের সেই রায় যখন বললেন যে মুকুল রায়ের সদস্যপদ সেটা খারিজ হয়ে যাবে, তার মৃত্যুর আগে তিনি সুপ্রিম কোর্ট থেকে সেই অর্ডারের উপর স্টে নিয়ে তিনি ছিলেন, এবং মৃত্যুকালেও তিনি কোন দলে ছিলেন সেটা পরিষ্কার হয়ে ওঠেনি, কারণ আমরাও বুঝতে পারিনি। দলত্যাগ, দল ভাঙানো আর এখন যেটা চলছে সেটা এই দলের অস্তিত্বটাকেই শেষ করে যাওয়া। তৃণমূলের উঠে যাওয়াটা আর সময়ের অপেক্ষা। 50 মানে হচ্ছে 2/3 করলে যা হয়, সেটা যদি চলে যায় তাহলে দলত্যাগের যে বক্তব্য থাকে, দলত্যাগ করার যে বিষয়টা থাকে, এই দলত্যাগ বিষয়টি আকর্ষিত হয় না, এবং তখন দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা যায় না। আমার ধারণা সেক্ষেত্রে
এইটা পুরো স্প্লিট হিসেবেই দেখা হবে, মানে মার্জার হিসেবেই কিন্তু দেখা হবে দুটো দলের, মানে এই বাকি দলটার আর অস্তিত্ব থাকবে না। পশ্চিমবঙ্গেও কি মহারাষ্ট্র মডেল দেখা যেতে পারে? কারণ 50 জন বিধায়ক যদি বেরিয়ে যায়, এই যে গুঞ্জন তৈরি হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন তৃণমূল, কি হবে তাহলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আর রাশ থাকবে না এই তৃণমূলের? কথা তো আমরা অনেকদিন আগেই বলে দিয়েছিলাম, এই দলটা থাকবে না, এই দলের অস্তিত্বটা থাকবে না। এই দলের এমন কোনো কিছু নেই যার দ্বারা এই দলটা থাকতে পারে। এই দলটার জন্ম হয়েছিল আরএসএসের দয়ায়, এই দলটা বেড়ে উঠেছিল আরএসএসের লালনে পালনে, এই দলটি শেষ হয়ে যাবে আরএসএসের নির্দেশে, কর্পূরের মতন উবে যাবে, থাকবে না, নেই, দেখতেই পাচ্ছেন না কেন? আজকে সবাই তো বলছে, আমি এখন একটু আগে শুনলাম, এই আমার হাওড়ার মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন তৃণমূলের বহু পুরনো সৈনিক, অনেক দিন থেকে রাজনীতি করেন, অরূপ রায়, তিনিও তো বলছেন যে দল পাশে নেই, দল থাকছে না, মার খেয়েছে, তার পাশে দল নেই। এগুলো কিসের বার্তা দেয়? মানে এরা তো তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে তারা ছিলেন। তার মানে এটা বুঝতে হবে যে রাজনীতিতে যে টাকার খেলা, টাকা দ্বারা নিয়ন্ত্রণ করানোর যে খেলা যা শুরু হয়েছিল, সেটাই কিন্তু আজকে একটা পূর্ণতা পেল। পশ্চিমবঙ্গ বিধানসভায় সব কিছুই হয়েছে, বিধানসভা ভাঙচুর হয়েছে, বিধানসভায় এমএলএদের মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এমএলএরা বিধানসভা থেকে পিজি হসপিটালে গেছেন, তাদেরকে চিকিৎসা না করে ফেরত পাঠানো হয়েছিল। এখন সব বলছে না এমএলএরা আক্রান্ত হচ্ছেন, এমপিরা আক্রান্ত হচ্ছেন, তখন কিছু বলতেন না। আমি আগে বলেছিলাম যে হিঙ্গলগঞ্জে আমাদের এমএলএ ছিলেন গোপাল গায়েন, 2009 সাল আয়লার সময় তিনি ওই ঝড়ের সময় ডিজাস্টার ম্যানেজমেন্টের সহায়তা করবার জন্য সেখানে পৌঁছেছেন, বৃদ্ধ মানুষ, তাকে কাদার মধ্যে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আমি বলেছিলাম ধীরেন লেট, বীরভূমে ময়ূরেশ্বরের বিধায়ক ছিলেন, উনি কিন্তু দল বদলাননি, উনি কিন্তু এখনও সিপিআইএমের কর্মী হিসেবেই কাজ করেন। কান ধরে উঠবোস করা হয়েছিল, দাদি এগুলোকে কেটে দেওয়া হয়েছিল। রামচন্দ্র ডোম, প্রাক্তন সাংসদ, তাকে রক্তাক্ত করা হয়েছিল। নরেন দে, চুঁচুড়ায় ফরওয়ার্ড ব্লকের এমএলএ, বৃদ্ধ মানুষ, তাকে আক্রমণ করা হয়েছিল। দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জি, বিধানসভার মধ্যে আক্রান্ত করা হয়েছিল। এই তৃণমূলের নেতা নেত্রীরা বিধানসভার মধ্যে এমএলএরা মারধর করেছে, ট্রিটমেন্ট করাতে গেছে পিজি হসপিটালে, হসপিটাল বলছে ট্রিটমেন্ট করব না। এইরকম একাধিক ঘটনা। আজকে তৃণমূল যদি কোনোভাবে কোনো সহানুভূতি চায়, কোনো তৃণমূলের জন্য কোনো সহানুভূতি দেখানোর কোনো সময় কারণ নেই। হ্যাঁ ঠিক, পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি যা করছে সেটা অত্যন্ত ভয়াবহ ইন্ডিকেশন। ঠিক যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বুলডোজার রাজ কায়েম করার চেষ্টা চলছে, ভয়াবহ ইন্ডিকেশন। কিন্তু এই পথকে প্রশস্ত যারা করলো এই পশ্চিমবঙ্গে, তাদের জন্যে কোনো ক্ষমা কিন্তু নেই। তৃণমূল কংগ্রেসের জন্য কোনো ক্ষমা নেই। আজকের দিনটা পশ্চিমবঙ্গকে দেখতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে আমাদের এরকম একটা গভর্নমেন্ট গত 15 বছর ছিল, যে গভর্নমেন্ট জিরো পারফরমেন্স। আপনি দেখবেন আজকে অনেকেই বলছেন আগামী 50 বছর পরেও তো এই সময়টা 15 বছর ইতিহাসটা লিখতে হবে। জিরো পারফরমেন্স গভর্নমেন্ট ভারতবর্ষের মধ্যে কোনো কেউ থাকলে সেটা 15 বছরের তৃণমূলের গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের সময় একটা কোনো পারফরমেন্স হয়নি। সেটা আপনি যাই বলুন, ওই অ্যাপ্রাইজালহীন প্রজেক্টগুলো বলুন, ভাতা বলুন, আজকে এই অন্নপূর্ণা ভান্ডারের রাস্তা এই জায়গায় যেতে পারলো কারণ তৃণমূল কংগ্রেস এই গোটা স্কিম বিষয়টিকে একটা দুর্নীতির আখড়া দেখিয়ে দিয়েছে। কেউ তো বলতে পারেনি। বামফ্রন্টের সময় তো বিধবা ভাতা ছিল, বার্ধক্য ভাতা ছিল, ছেলে মেয়েদের জন্য পড়াশুনো করবার জন্য তাদেরকে বিভিন্ন রকমের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা ছিল, ওবিসি রিজার্ভেশনের পদ্ধতি ছিল। একটা কিছু বন্ধ হয়েছিল, পরের বারে সরকার এসে তৃণমূল কংগ্রেস বন্ধ করতে পেরেছিল, তারা সেটাকে এনহ্যান্স করেছিলেন। কিন্তু এনহ্যান্স করতে গিয়ে তারা এতটা অ্যাপ্রাইজাল লেস করে দিলেন, কন্ট্রোলহীন অবস্থায় সেটাকে করালেন, যে সেগুলো দুর্নীতির আঁতুর ঘরে পরিণত অর্থাৎ হলো। বলছেন তৃণমূল সরকারের যদি কিছু কাজ হয়ে থাকে সেটা দুর্নীতি, এর বাইরে আর কিছু নেই। আপনি ভাবুন, একটা পার্টি, সেই পার্টির জেনারেল সেক্রেটারি, সে তার নিজের নামে সেই পার্টির সিম্বল, লোগো তার দরখাস্ত করছে। একটা পার্টির জেনারেল সেক্রেটারি, তিনি জানেন যে তার
আত্মীয়া, তিনি সেই পার্টির সর্বময় নেত্রী, তিনি সোকল্ড একটা ছবি এঁকেছেন, সেটাকে গভর্নমেন্টকে দিয়ে ব্যবহার করাচ্ছেন। এটা জানার পর তিনি গিয়ে অ্যাপ্লাই করছেন যে সেটা ট্রেডমার্ক আমাকে দাও। তো এই ছেলেটিকে যদি আমি চোর জোচ্চোর বলি তাহলে কি ভুল করব? অভিষেক ব্যানার্জি কেন কোনো কথা বলতে পারছে না? বিকজ হি নোজ দ্যাট হি হ্যাজ কমিটেড দি ক্রাইম। তৃণমূল কথা বলতে পারছে না কারণ তারা জানে তাদের প্রাণভোমরাটা এই মুহূর্তে বিজেপির হাতে আছে। এই মুহূর্তে কেন, অনেক দিন ধরেই আছে। বিজেপি ওদের দুর্নীতির সবটা জানে।